নমস্কার। খবরদার কথা নয়। আজকে এমন একজন মানুষের সাথে আমরা কথোপকথন চালাবো, এ রাজ্যের ফুটবল শব্দটা যদি আমরা ব্যবহার করি তাহলে তার কথা না বললে বা তার সাথে কথা না বললে অতৃপ্তি তো থেকে যাবেই, পাশাপাশি এই রাজ্যের ফুটবল বিষয়টা অনুচ্চারিত থেকে যাবে। অর্থাৎ এ রাজ্যের ফুটবল এবং বিমল রায়চৌধুরী নামটা প্রায় সমার্থক। আমরা তাই মনে করি, সাধারণ মানুষ তাই মনে করে। আজকে আমরা তার সঙ্গে কথোপকথন চালাবো এই রাজ্যের ফুটবল ইত্যাদি নিয়ে। বিমল রায়চৌধুরী আমার বাঁদিকে বসেছেন, আপনাদের প্রত্যেকের পরিচিত এবং এ রাজ্যের ফুটবল কৃতি ফুটবলার যদি আমরা ধরি তাহলে শুধু কৃতি শব্দটা বিমলদার নামের পাশে যদি লাগাই তাহলে মনে হয় কম বলা হবে। তিনি এমন একটা সময়ে ত্রিপুরা রাজ্যে ফুটবল খেলেছেন যখন এই রাজ্যে প্রচুর নামী ফুটবলার ছিলেন এবং প্রায় 14-15 বছর বয়স থেকেই তিনি ফুটবলের সঙ্গে একাত্ম হয়েছিলেন। শুধু এই রাজ্যের ফুটবল খেলেছেন বললে ভুল হবে। তৎকালীন সময়ে ভারতবর্ষের 7-এর দশক, 8-এর দশক, 6-এর দশক বা তার একটু আগে যদি 5-এর দশকও ধরি, বাংলার ফুটবল বা পশ্চিমবঙ্গের ফুটবলকে বাদ দিয়ে ভারতবর্ষের ফুটবল যেমন কল্পনা করা যায় না, ওই সময়ে তিনি বাংলাতেও ফুটবল খেলেছেন। স্বাধীনোত্তর ভারতবর্ষে ফুটবল যে জায়গায় গিয়েছে, ত্রিপুরা রাজ্যের ফুটবল যে জায়গায় গিয়েছে, বিমলদাকে ছাড়া এটা কল্পনাও করা যায় না, আমরা কল্পনাও করি না। স্বাধীন পূর্ব ভারতবর্ষে তার জন্ম 1943 সালে 7ই মার্চ ব্রাহ্মণবাড়িয়াতে, কুমিল্লা জেলাতে ওনার জন্ম। পরবর্তী সময়ে তিনি ভারত ভাগ হয়ে যাওয়ার পরে এই দেশে চলে আসেন। পশ্চিমবঙ্গ হয়ে আগরতলায় এসেছেন, পশ্চিমবঙ্গে কিছু দূর পড়াশোনা করেছেন, পূর্ব বাংলাতে কিছুটা পড়াশোনা করেছেন। এরপর ত্রিপুরাতে উমাকান্ত একাডেমিতে তার লেখাপড়া, মহারাজা বীরবিক্রম কলেজে তার স্নাতক এবং পরবর্তী সময়ে মুম্বাই থেকে, তৎকালীন সময় বম্বে, সেখান থেকে উনি বিপিএড করেন, এনআইএস করেন পাটিয়ালা থেকে এবং মাস্টার অফ স্পোর্টস করেন পাটিয়ালা থেকে। এ রাজ্যে ক্রীড়া দপ্তরে দীর্ঘদিন কাজ করেছেন। যখন উনি অবসরে যান তখন তিনি উপ অধিকর্তা হিসেবে অবসরে গিয়েছিলেন। ফুটবলের নিজে যেমন খেলেছেন, এ রাজ্যে যখন প্রথম সন্তোষ ট্রফি খেলা হয় বিমলদা সেই দলের প্রতিনিধিত্ব ছিলেনই। পরবর্তী সময় এই দলের বা ত্রিপুরা রাজ্য দলের কোচও পর্যন্ত হয়েছেন এবং অনেক দলের প্রশিক্ষণরা, প্রচুর ফুটবলার এ রাজ্যে বেরিয়েছেন। এগুলি আমরা নতুন করে বলার কিছু নেই, সরাসরি বিমলদার কাছেই চলে যায়। বিমলদা, আমাদের খবরদার কথা নয় আপনাকে স্বাগত জানায় এবং আপনি যে আমাদের এই সময়ে একটা অল্পক্ষণ সময় দিয়েছেন সেজন্য কৃতজ্ঞতাও জানাই। বিমলদা, এই রাজ্যের ফুটবল আপনাকে ছাড়া তো আমরা কল্পনাও করতে পারি না। আপনি এই রাজ্যের ফুটবলকে কিভাবে দেখছেন? মানে ধরুন 5-এর দশক বা 6-এর দশক যেভাবে, কিভাবে এলেন ফুটবলে? ত্রিপুরা রাজ্যের ফুটবল অতীতের কথা বলতে গেলে খুবই সমৃদ্ধ ছিল। বহু বিখ্যাত খেলোয়াড় ত্রিপুরা রাজ্যে জন্মগ্রহণ করেছে, যারা শুধু ত্রিপুরা রাজ্যে ফুটবল খেলেননি, তারা বাংলাদেশ থেকে শুরু করে গুয়াহাটির থেকে মানে আসাম, কলকাতা, সেই আইফ শিল বলুন, বলতলী শিল বলুন, কুমিল্লার রোলান্ড শিল বলুন, এবং সব জায়গাতেই সমহিয়া বিচরণ করত। এটা আমি তাদের দেখেছি, খেলা দেখেছি, তাদের কয়েকজনের সাথে আমি খেলেছিও। সুতরাং সমৃদ্ধ কথাটা সত্যি। এরা এক একজন কথা এক এক রকম ছিল। সব বিখ্যাত খেলোয়াড় আমাদের ত্রিপুরা রাজ্যের থেকে, শুধু ত্রিপুরায় খেলেনি, আমি একটু আগেই বললাম, সমস্ত জায়গায় তাদের ত্রিপুরা রাজ্যকে প্রতিনিধিত্ব করেছে এবং তাদের নাম, যশ, প্রতিপত্তি জীবন নিজেরা করেছেন। সেই দিক দিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যেতেও আমাদের রাজ্যকে ক্রিয়েটেড
মানে যেটাকে বলে ফেইমেন যেটা বলে সেগুলিও ক্রিয়েট করেছে আমাদের রাজ্যে, যাতে আমাদের ত্রিপুরা রাজ্যের নাম বাইরে সবাই জানতো, এবং সেটা একমাত্র ত্রিপুরা রাজ্যে ফুটবলারদের জন্য। ত্রিপুরার একটা সময় ত্রিপুরা রাজ্যে কি করে এলেন ফুটবল? আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি কলকাতায় গেছিলাম, আমাদের সবাই ভাইরা ওখানে পড়াশোনা করতাম, ক্লাস 8 পর্যন্ত ওখানে পড়াশোনা করেছি। তো ওইখানেই আমি খেলাধুলা শুরু করেছি। সেইটা খেলতাম আমি লেগ গার্ডে, যেটাকে বলে বালিগঞ্জে, সেটা এখন মেনকা সিনেমা হলের পাশে সাদার্ন এভিনিউ, এখানে খেলতাম। এবং এখানে চুটিয়ে হাইটের খেলা খেলতাম, খুব বেশি করে হাইটের খেলা খেলতাম। আমার খেলা দেখে স্কুল, আমাদের স্কুলের নাম ছিল কালীধন ইনস্টিটিউশন, সেখানে আমাকে নির্বাচিত করে। সেখানে একটা বিখ্যাত টুর্নামেন্ট হতো, সেটার নাম ছিল মন্টু শিল্ড। এই মন্টু শিল্ডে শুধু স্কুলের খেলোয়াড়াই, স্কুলের দলগুলি খেলতো, বাইরের কোনো দল খেলতো না, অনলি ফর দ্য স্কুলস এই টুর্নামেন্ট হতো। এবং একটা নাম ছিল মন্টু শিল্ড, সেখানে আমি কালীধন ইনস্টিটিউশনের পক্ষে খেলেছিলাম। এরপরে 9-এ আমি মহান্তর স্কুলে চলে আসি। আসার পরেই তো ফুটবলের একটা সাংঘাতিক অবস্থা, এবং মহান্তর স্কুলে ভর্তি হই। এবং ভর্তি হয়ে যে এটাও একটা বিরাট, আমরা 2 ভাই ছিলাম। আমার এক ভাই পরিমল রায়চৌধুরী এখানে কিছুদিন ডেপুটেশনে কাজ করেছে, চিফ ইঞ্জিনিয়ার ছিলেন। আর আমি উনি খুব মানে খুব ভালো স্টুডেন্ট, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলেন। তার সাথে আমিও পড়তাম, একসাথেই পড়তাম। এবং ব্রিলিয়েন্ট কথাটা আমার কাছে, আমার জন্য প্রযোজ্য নয়। আমরা দুজন গেলাম সিদ্ধিকণ্ঠ সেনগুপ্ত, তখনকার সময় রাষ্ট্রপতি পদক ছিলেন, বিখ্যাত। উনি গেলাম, আমার তো কিছু নেই, আমি আমার ওই খেলায় যে মেডেলগুলি পেতাম, ছোট ছোট কাপ আগের দিনে, সেগুলি পকেটে করে নিয়ে গেছিলাম আর কি। তো দাদাকে তো ও রেজাল্ট দেখি, ও যতদিন পড়াশোনা করেছে ও সবসময় ফার্স্ট হতো আর থার্ড হতো, কোনোদিন সেকেন্ড হয়নি, ফার্স্ট অ্যান্ড থার্ড। তো এটা যেবার সেবাবু তো ফার্স্ট হয়েছে, অটোমেটিক সে ভর্তি। তা আমি তো, আমাকে নিতে চাইছে না। চিত্রকণ্ঠ বললো, আমি মেডেল ফেডেল দেখালাম, বললো ভালো ভালো বলবে, সে এক কাজ করো, তুই 1 ক্লাস নিচে ভর্তি হয়ে যাও। আমি ক্লাস 8-এ ভর্তি হবো? আমি স্যার, আমার তো এটা তো স্যার, এই মার্কশিটটা দেখুন, প্রমোটেড কথাটা লেখা তো স্যার, প্রমোটেড হলে তো আমি উপরে নিচে যাই কি, আমার তো উপরে ভর্তি হতে। তখন খুব মজা পেয়েছিল আর কি, ডাইরেক্ট কথাটা বলে ফেলেছিলাম। তখন আমি বলি, স্যার আমি তো প্রমোটেড হয়েছি ক্লাস 9-এ, সুতরাং প্রমোটেড জায়গায় আপনি আমাকে যদি 8-এ করুন, স্যার এটা কিভাবে হয়? দেখ, যে কোনোভাবেই হোক আমাকে উনি ভর্তি করলেন, এবং সবসময় তীক্ষ্ণ নজর রাখতেন আমার প্রতি। সেই ভেবে ভর্তি হয়ে গেলাম আমাদের। সেই ভর্তির পরেই তো আমি প্রথম তো কিছু জানতাম না, সকালবেলা বলের আওয়াজ হতো। তা আমি গেলাম একদিন উমান্ত স্কুলের মাঠে, দেখলাম অজস্র খেলোয়াড় উমান্ত মাঠে প্র্যাকটিস করছে। সেই বিখ্যাত বিখ্যাত, সেই কৌশিকীদা, বাগুদা, বলাইদা থেকে শুরু, গতুদার থেকে শুরু করে তদানীন্তনকালের সব বিখ্যাত বিখ্যাত খেলোয়াড়রা, ইন্দু সোম, পুটুলে। এবং আমি এরপর থেকে আমার কাজ ছিল নসুদা, এরা মানে গতুদা একজন হাফে খেলতো, পুলিশের প্লেয়াররা আসতো মাঝে মাঝে, কিন্তু পুলিশের প্লেয়াররা তার আলাদাভাবে প্র্যাকটিস করতো পুলিশ মাঠে। তাদের এই একটা দেখেছি 55 থেকে, ওরা কিন্তু আমাদের সাথে মাঝে মাঝে আসতো কয়েক দিবসের ম্যাচ খেলতে, কিন্তু তারা তাদের আলাদাভাবে পুলিশ টিম, দুর্ধর্ষ পুলিশ টিম ছিল তখন। প্রথম পুলিশ টিমই প্রথম ত্রিপুরার যে কোচ এনে নিজেরা প্র্যাকটিস, প্রায় 1 মাস ছিল এই প্রথম ত্রিপুরার যে প্রথম 55, 56, 57 এই সময়ে মুসলিম কোচ, নামটা বলে গেছি। তখন বাগুদা, তখন ইন্দুদা তারা ছিল, সেই দুর্গাদা ছিল, বলাই গোলকিপার বলাই বলে একজন বিখ্যাত গোলকিপার ছিলেন, এবং যদুদা হাফে খেলতো, এরা বিখ্যাত প্লেয়ার। নসুদা হাফে খেলতো, বিখ্যাত প্লেয়ার। লেফট আউট একজন, আউটের একজন কলকাতা থেকে এসে ভর্তি হয়েছিল, বিখ্যাত প্লেয়ার। ইন্দুদা, চিন্তা বাহাদুর, সিনিয়র, অনেক সিনিয়র, রঘুদা, এরা খুব বিখ্যাত প্লেয়ার ছিল। তা আমি তো ভর্তি হলাম, আমিও কাজ ছিল গোলপোস্টের পিছনে দাঁড়িয়ে থাকতাম। অজস্র, তখন তো নেট ফেট থাকতো না, অজস্র বল আসতো, সেইগুলি কুড়িয়ে কুড়িয়ে মারতাম। মারতে মারতে দেখো সবাই না, এই ছেলেরা রোজ মাঠে আসে, আমাকে ভালোবাসতে শুরু করলো। ওরা রোজ আসে, একদিন মাঝে সবগুলি বল ফেরত দিচ্ছে, কিক মেরে মেরে দিচ্ছে, অজস্র পরিশ্রম তো তখন করতে হয় এগুলি। একদিন প্লেয়ার নিয়ে এই মাত্র ডাকা শুরু করলো, প্লেয়ার নেই, ডেকে আমাকে খেলাতে শুরু করলো ওদের সাথে। তখন খালি পেয়ে খেলতাম, এখানে তারাই খালি পেয়ে খেলতো। এই যে ডাক শুরু হলো,
আমি তাদের প্রিয় একজন ছাত্র হয়ে গেলাম। মানে আমার বলতে গুরুদেব, সবাই গুরুদেব। মনিদা ছিল, প্র্যাকটিস করাতো। মনিদা হচ্ছে আমার প্রথম কোচ, আমার ওনার কাছে আমি শিখেছি। আমার চাকরি কৈলাসহর মধ্যে, উনি এনআইএস ট্রেন, প্রথম ত্রিপুরা যে এনআইএস ট্রেন, উনি আমাকে হাতে ধরে শিখিয়েছে ফুটবল কিভাবে খেলতে, সাইন্টিফিক ফুটবল কিভাবে খেলতে, তখন আমি জানতাম না এগুলি। এবং ওনার ইয়েতে আমার মানে বলতে গেলে অর্ধেক জীবনটাই মনিদার কাছে, বাকি অর্ধেক জীবনটা বাকিরা বলতে পারেন। এবং এত মানে গেম কোচিংটা এরকম পারফেকশন ছিল মনিদার, মানে কল্পনার বাইরে। আমি বহু কোচের কাছে, বিদেশি স্বদেশি সব জায়গাতে আমি কোচিং, ওদের থেকে কোচিং আমি নিয়েছিলাম, কিন্তু মনিদা সত্যি কতটি ব্যাপারে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোচিং মারাত্মক। সেই যে শুরু হলো আমার উমান্ত স্কুলে, আস্তে 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 টিমে ঢুকে ফেললাম। উমান্ত নাম হতে শুরু করলো, বড়রা আমাকে দেখালো পেছনে, ওই যে ছেলেটা খুব ভালো খেলে। হ্যাঁ, আমি তখন বুঝতে পারলাম যে টিমের ফুটবল খেলতে গেলে তখন যারা ইন্টার স্কুলের মতো হতো না, ইন্টার স্কুল হবে তখন। তো ইন্টার স্কুল মানে কি, উমান্ত হাউসফুল। হ্যাঁ, উমান্ত স্কুল ভার্সেস বুজং স্কুলের খেলা মানে হাউসফুল। নেতাজি তো দুর্দর্শ টিম ছিল তখন, গ্যালারিতে জায়গা ছিল না। এবং তখন ওই গ্যালারি প্রথম মারা যাওয়ার পরে ওই গ্যালারিগুলি হয়েছিল হাউসফুল, কারণ ডিডি কোচ ছিল তখন। স্কুলে কি ওই রঞ্জিত দাসরা আছে? রঞ্জিত দাস তারা খেলতো না, আমার সময় হেমন্ত সেন তারা গ্রুপটা ছিল। আচ্ছা আচ্ছা। এরপর রঞ্জিত দাস জুনিয়র, রঞ্জিত দাস অনেক, রবি দাস বলে একজন, রবি দাস ছিল গোলকিপার, ছিল ইয়ের কিরকম পুলিশের। আচ্ছা, পুলিশের চাকরি, খুব নাম করা প্লেয়ার, খুব ভালো প্লেয়ার ছিলেন, খুব ভালো। সেই শুরু আমার খেলা। এরপরে তো আমার তো অবশ্য আমি এরপর কলেজ 4টি বছর ওইখানে আমার কাজ। কিন্তু ত্রিপুরা যে ফুটবলের একটা টার্নিং পয়েন্ট হয়েছিল, সেটা ফুটবল ক্রিকেট দুটোতেই, যখন রামমণি ডিএম ছিলেন, রামমণি তখন ভেরি মাচ ইন্টারেস্টেড ইন গেমস এন্ড স্পোর্টস, এবং ক্রিকেটে তো দুর্দর্শ খেলতেন উনি এক ঝাঁক ফুটবল ক্রিকেটার, এক ঝাঁক। তখন তো ফুটবল যে খেলে সে ভালো ক্রিকেট খেলে, যে এক ঝাঁক কুমিল্লার থেকে এক ঝাঁক প্লেয়ার নিয়ে আসলো, 14-15 জন। এর ভিতরে যারা ছিল তার দুর্দর্শ প্লেয়ার, বলাইদা, বাগুদা, তারপরে নিখিলেশ দা, দুর্দর্শ হাফ এরা ছিল। তারপরে তোমার সন্তোষ দা ছিল, দুর্দর্শ প্লেয়ার। মানে ফুটবল ক্রিকেট বোলিং যারা দেখেছে, যারা খেলেছে, মানে ক্লাসিক্যাল স্কিল ফুটবল বলতে, ক্লাসিক্যাল ফুটবল প্লেয়ার। আর ফাস্ট বোলিং করতো একদম সুন্দর একটা তার মানে বোলিং অ্যাকশনটা। তারা খুব এইটা মিশে গিয়ে ত্রিপুরার ফুটবল এবং ক্রিকেট দুটোই আরো উন্নতি হতে শুরু করলো। এবং সেই উন্নতিতে বহুদিন ছিল, বলা যায় তারা মারাত্মক টিম ছিল। এখন তাদের বিরুদ্ধে আমাদের খেলতে হয়েছে, অটোমেটিক্যালি আমরা শক্ত সামর্থ্যের ভিতরে খেলেছি। সেই দিক দিয়ে একটা রামমণি ডিএম সাহেব ছিলেন, ওনার ভূমিকা, ওনাকে বললে ওই জায়গাটা, ওই ফুটবলটা ওই জায়গায় হারিয়ে যাবে। কিন্তু তখন তো ফুটবল খেলতো বীরেন্দ্র ক্লাব, হয়তো ফ্রেন্ডস, কিন্তু সব অফিস, সেটেলমেন্ট, পিডব্লিউডি, ডিএম, একাদশ, এডুকেশন খেলতো। তারপর তোমার বীরেন্দ্র হলো, এরকম 7-8টা টিম খেলতো ম্যাক্সিমাম। এগ্রিকালচার প্রায় বীরেন্দ্র ক্লাবই, আর কোনো টিম তখন খেলতো না। আস্তে আস্তে ওরা এসছে। সেইটাই তাপস চৌধুরী থাকতে সেটাই উনি বন্ধ করে দিলেন। বন্ধ করে, হ্যাঁ। কিন্তু ত্রিপুরা ফুটবলের একটা উন্নতির আমার মনে হয় 100 বছর পিছিয়ে গেছে আমাদের খেলাটা। তাপস চৌধুরী যখন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ছিলেন, উনি দক্ষ প্রশাসক হিসেবে খুবই ভালো ছিলেন। এবং উনি ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনকে প্রথম অ্যাফিলিয়েশন নিয়ে এসেছিলেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন থেকে। এজ এ প্রশাসক ওর বিরুদ্ধে মানে উনি সাংঘাতিক ভালো ছিলেন। কিন্তু তখন ইন্টার অফিসে কিন্তু ফুটবল খুব জাঁকজমক ছিল। ডিএম, পিডব্লিউডি, পুলিশ, এরা তো দুর্দর্শ টিম, তারা খেলতো। কিন্তু তাদের দেখা গেল হঠাৎ করে, না এ তো অদ্ভুত ব্যাপার। ওদের একটা অফিস লিগের সাথে, অফিস টুর্নামেন্টের কর্মকর্তাদের সাথে অ্যাসোসিয়েশনের একটা
শুরু হয়ে গেল, একটা সংঘর্ষ বলা যায়। তখন তারা একটা মিটিং করে ঠিক করলো এভলিউশনের পরে এই মুহূর্ত থেকে কোনো অফিস টিমকে আমরা, কোন সাল হবে? 1968 68 67 এভলিউশন, 67 এর আগে, 1968 এর আগে, সদস্যবির আগে, এভলিউশনের পরেই সিদ্ধান্ত নিল কোনো অফিস টিম খেলতে পারবে না, অনলি প্রাইভেট টিম খেলতে পারবো। কারণ ওনার বক্তব্য ছিল প্রাইভেট টিম খেলে প্রাইভেট স্কুল টিমগুলি জনসাধারণের কাছে খেলাটা চলে যাবে এবং তাতে ত্রিপুরা যে বহু প্লেয়ার খেলার সুযোগ পাবে। কিন্তু তারপর কি হলো, ইন্টার অফিসগুলি অফ হয়ে গেল, রিক্রুটমেন্ট বন্ধ হয়ে গেল, চাকরি বন্ধ স্তব্ধ হয়ে গেল, পিআই দিয়ে কত হবে। সুতরাং হঠাৎ করে প্রাইভেট ক্লাবগুলি এত বেশি ভালো প্লেয়ার পাচ্ছে না, মুষ্টিমে মানে অফিস টিমের প্লেয়ারদের অ্যালাউ করছে না খেলতে। এই নিয়ে একটা গন্ডগোল হয়ে গেলে একটা বিভাজনের সৃষ্টি হলো। সেই বিভাজনটা ফুটবলের ক্ষতি হলো, চূড়ান্ত ক্ষতি হয়ে গেছে। কারণ আমি তখন বলেছিলাম তাদের যে এরম তো করার দরকার, কলকাতা রেলওয়ে খেলছে, পোর্ট ট্রাস্ট খেলছে, বিএনআর খেলছে, কাস্টম খেলছে, সব অফিস টিম খেলছে, কলকাতা ইস্টবেঙ্গল মোহনবাগান খেলছে, তাতে ক্ষতি দিত। যারা টিকে থাকতে পারবে তারা থাকবে, টিকে না থাকতে পারলে তারা চলে যাবে। কিন্তু কলকাতা কেন রুলস করেনি, এটাই এখানে হতো যে না হচ্ছে না টিকা, প্রাইভেট কার বলছে অফিস টিম অবস্থা সরে যায়, আস্তে আস্তে অটোমেটিক চলে যেত, চাকরিগুলি থাকতো। এইটা একটা বিরাট ক্ষতি, 100 বছর পিছিয়ে গেছি আমরা। ইয়েতে কি হবে, মানে সন্তোষ ট্রফিতে আমরা কবে থেকে গেলাম? সন্তোষ ট্রফিতে প্রথম আমরা খেলি 1968 এটা 69 বলি, 68-69 তখন সেই বছরটা সন্তোষ ট্রফির সিলভার জুবিলি ছিল, 25 ইয়ার্স। কোথায় ছিল? বেঙ্গালুরুরে ক্যান্টারবারি স্টেডিয়াম, যেটা এখন। কেমন ইয়ে ছিল? আমাদের টিম ছিল, কোচ ছিল মেওলান, বিখ্যাত খেলোয়াড়, আপনারা সবাই জানেন। ত্রিপুরা এসেছিলেন, প্রায় মাসখানেক উপর আমাদের ট্রেনিং দিয়েছে এবং আমরা এখান থেকে টিম প্র্যাকটিস করার পরে প্রথম আমরা খুব ভালো টিম, কিন্তু ওই টিমের প্রায় অধিকাংশ এখন নেই, সবাই চলে গেছে আমাদের ছেড়ে, এবং খুব ভালো টিম ছিল। আমরা প্রথম একটা গোল মধ্যপ্রদেশের সাথে আমরা 2-1 গোলে হারি প্রথম দিন, 2-1 এবং সেদিন চিন্তা বাহাদুর এত অপূর্ব খেলেছিল এবং উইং গোলটা চিন্তা বাহাদুর করেছিল, মানে ফার্স্ট বলে লেগে জালে ঢুকে গেছে এবং উনি হেরে গেছিলেন, জিতেছিলেন। আমরা ফার্স্ট প্রথম বাংলার সাথে পরবর্তী দিনে খেলা আমরা 3-0 গোলে হারি। হাফ টাইমের আগে গোল হয়েছিল একটা, সেটা ছিল প্রণব, লম্বা মতো একজন প্লেয়ার ছিল, উনি গোলটা করেছিলেন হেড করে, গাঙ্গুলি, কিছু অফসাইড ছিল, যাক এটা বলে গেলাম নেই। কিন্তু আমাদের অবস্থা, আমরা যেদিন গেছি তারপর দিন 3 দিন পর খেলতে হয়েছে। প্রথম দিন ড্র, মধ্যপ্রদেশ, তারপর জিতলাম, তারপরে আবার বাংলা, শুধু সবগুলি 90 মিনিট খেলা, সাথে ড্র, ভালোই খেলেছে। প্রথম আমাদের কোচ ছিল মনি রায়, মারা গে আমার গুরু, এবং ম্যানেজার সুনীল সুর চৌধুরী। টিমটা নিয়ে গেছিলেন, ম্যানেজার ছিল সুনীল সুর চৌধুরী। আর এমনি শেখানোর কাজটা মেওয়ালাল নিয়েছিলেন। কোচ তো মেরোলে আমার টিকিট করে দিয়েছিল, কলকাতাতে কিভাবে যেতে হবে সমস্ত উনি সাহায্য করেছেন। এখানে যথেষ্ট এসছেন, উনি আরো কয়েকবার এসছেন, মেওলান একবার দুবার না, বেশ কয়েকবার, 3-4 বার এসছে। একবার তো ধনরাজ এসেছিলেন, ধনরাজ খেলতে এসছে। তখন আবার একটা নিয়ম ছিল, এখন এগুলো বছরে 2টো টিম আসতো, একটা হয় ইস্টবেঙ্গল নাহলে মোহনবাগান, 2 দিন থাকতো। প্রথম দিন একটা খেলা হতো, যেমন মিস্টার 11 এরকম, দ্বিতীয় দিন অমুক বলে 2টা দিন খেলা হতো। এবং আরেকটা টিম হতো যুগান্তর 11, তুষারকান্তি কৌশল লোকের ত্রিপুরার যে সম্পর্ক ছিল প্রতি বছর যুগান্তর, এবং সেই টিমে তাহলে উনি টিম বানাতেন। পিকে ব্যানার্জি প্রথম প্রগতি স্কুলে এসেছে, প্রথম খেলেছিল, পিকে ব্যানার্জি এরা সব তখন এসেছিল। এবং এই 2টো টিম আসবি, আমরা তো অ্যাপ্লিকেশন নাই, আমরা যারা খেলোয়াড় ওই 2টো এগেস্টে খেলার জন্য উদ্গ্রীব থাকতাম প্রতি বছর, কবে আসবে, কবে খেলবো, বিখ্যাত টিমের এগেস্ট। যে বিষয়টা আসলে জানতে চাই, আপনাদের সময়কার তো ফুটবলের একটা ইয়ে দেখালেন, মানে পথ দেখালেন যে ফুটবল কিভাবে ভারতীয় ফুটবল মানচিত্রে ঢুকতে হয়। এই অবস্থার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে যে ফুটবল দেখছেন, আধুনিক ফুটবলের অনেক ছোঁয়া টোয়া এসছে,
অনেক বাইরের ফুটবলাররা এখানে এসে খেলছে। এই মুহূর্তে এই রাজ্যের ফুটবলের পরিস্থিতিটা কিরকম মনে হচ্ছে আপনাদের? এই মুহূর্তে ত্রিপুরা রাজ্যের ফুটবল প্লেয়ার এখন একটা আগেই বলছি, এখন তো আন্তর্জাতিক প্লেয়ারের ব্যান করে দিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। এরপরে যা আসছে আমাদের ভারতের প্লেয়ারই সব। তো এইটা একটা ব্যাপার। এখন বর্তমানে 3-4টি টিম, 3-4টি কি 5টি টিম ছাড়া বাকি টিমগুলি এই ডিভিশনে যারা খেলছে তাদের দক্ষতা বা খেলার যে খেলে যে খেলা, সেই খেলার ভিতরে তাদের কোন রকম দর্শক টানার মতো কোন রকম তাদের খেলোয়াড়দের দক্ষতা নেই। এই খেলতে হয়, খেলছে এরকম ভাব। আরেকটা হয়ে গেছে যারা ভালো টিম করেছে, যেমন কয়েকটা সুপার লিগের টিমগুলি, এরা ভালো এবং তাদের সাথে খেলে আমাদের সামনে প্লেয়ারও ভালো হয়েছে, তাদের এই কথা বলতেই হবে সামনে প্লেয়ারে। কিন্তু অন্য যে টিমগুলি তারা যেই মাত্র বুঝে গেছে টিকে গেছি, তারপর তারা খেলাগুলো ছেড়ে দিচ্ছে। যার জন্য মধ্যম স্থান অধিকারী যারা নামবে না, শক্তিশালী টিম কিন্তু চ্যাম্পিয়ন হবে না, কিন্তু নাড়া দিতে পারবে, সেই ধরনের টিমে এখন আর নেই। আমরা যেমন বীরেন্দ্র ক্লাবে খেলতাম, বীরেন্দ্র ক্লাব চ্যাম্পিয়ন হতো না, থার্ড হতো কিংবা ফোর্থ হতো, কিন্তু সুপার লিগ খেলতো সবসময়। কিন্তু যে কোনো সুপার লিগে খেলতে গেলে, যে কোনো টাউন ক্লাব বলুন তখনকার সময়, পুলিশ বলুন তখনকার সময়, পিডাব্লিউ তাদের তো তখন অবিষ্কৃত, তাদের প্রত্যেকটা টিম আমাদের কাছে বাড়ি খেতে এবং চ্যাম্পিয়নশিপটা আমরা নির্ধারণ করতে পারতাম, যার জন্য আমাদের খেলা দেখতে মানুষ আসতো। এখন সেই জিনিসটা নেই। এখন করছে 6-7টা গেমের পরে আমরা বুঝে যাই 2-3টে, এই 3টে তো সুপার লিগ চলে যাবে, এখন ডিফারেন্স হয়ে যাচ্ছে। এরপরে যে খেলাগুলি আসে বাস ওইগুলি কোন রকমে ওদের মানে প্রভাব বিস্তার করতে পারে না, কিন্তু ওই না নামলেই হবে, অবমানন যেন না হয়, টিকে থাকলেই হবে, ঠিক আছে আগামী বছর ভালো করে খেলবো। এই জিনিসটা হওয়াতে প্লেয়ারদের ভিতরে প্যাশন যেটা বলে, ভালো প্লেয়ারের যে সম্ভাবনা সেটা কমে যাচ্ছে। এটা একটা বড় জিনিস। আর দ্বিতীয় বড় জিনিস হচ্ছে, যতদিন না পর্যন্ত রাজ্যে ডাবল লিগ হবে ততদিন পর্যন্ত ডাবল লিগ আমাদের রাজ্যের ফুটবল সেই জায়গায় পৌঁছতে পারবে না। ডাবল লিগ মানে কি, আমরা এন্ডুরেন্স ক্যাপাসিটি এমনি এখানে ফার্স্ট হাফ খেলা সুপার লিগে করে যে সেকেন্ড আগত ত্রিপুরা যে লিগের খেলে তারা খেলতে পারছে না। যত না এন্ডুরেন্স ক্যাপাসিটি, প্যাশন, তোমার কনফিডেন্স আসবে, আমি 90 মিনিট আমি দৌড়াবই, সেটা সাংঘাতিক ব্যাপার। তো যত বেশি কম্পিটিশন, আমি ভাস্কর গাঙ্গুলকে জিজ্ঞেস করেছিলাম ওয়েস্ট বেঙ্গলের অবস্থা এরকম কেন। ভাস্কর গাঙ্গুল একটাই হচ্ছে, বিমলদা কম্পিটিশন কোথাও ওয়েস্ট বেঙ্গল, এখন যত কম্পিটিশন হবে তত ফুটবল উন্নত হবে। আমাদের এখানে একটা সাধারণ কথা, একটা ভালো দুর্দর্শ ভারতীয় দলের স্ট্যান্ডার্ড একটা ভালো প্লেয়ার সারা বছর 15টা খেলা খেলে, অনলি 15 গেমস। একটা খেলোয়াড় সারা বছরে 15টা খেলা খেললে আপনি তার থেকে কি আশা করুন? কিছু পাবেন না তো। খেলা বাড়াতে হবে, কম্পিটিশন বাড়াতে হবে, এজ বেশি, যত বেশি কম্পিটিশন, বেবি ফুটবল হচ্ছে না এখন, আরো বেশি হবে। মফস্বলী কেন, প্রতিটি ডিস্ট্রিক্টে সাব ডিভিশনে বেবি ফুটবল করতে হবে, করছে ত্রিপুরা ফুটবল এসে। এখন তো ছিল না এগুলি, এখন তবুও খেলছে। কারা খেলছে? অমৃত থেকে এসে খেলছে, বিশ্রামগঞ্জে এসে খেলছে। আমার কথা এখানে অক্সিলাম ওই স্কুল থেকে খেলছে। তাহলে দেখা যাচ্ছে এটা জনপ্রিয়তা আছে, তাহলে আমার মনে হচ্ছে তুমি তাহলে ওইসব জায়গায় খেলা শুরু করে দাও, স্প্লিট করে দাও, খেলুক না। এখানে কোনো 9 বছর ছেলে মেয়ের কোনো পার্থক্য থাকে না, সব নিয়ে তো একই। এখানে শুধু একটা ছোট গ্রাউন্ড করে দিয়ে ওরা খেলে চলে যাবে। ওদের কোনো শেখানোর দরকার নাই, ওদের কিভাবে বল মাত্র শেখানোর দরকার নাই। এর থেকে সাক করে নিয়ে আসো, সাক করে নিয়ে আসো, দেখো পুরো। এবং ফুটবল ত্রিপুরা ফুটবলিস্ট করছে, খুব ভালো করছে আমি দেখছি। কিন্তু সাবডিভিশন যাতে হয়, প্রত্যেকটা সাবডিভিশন হোক না, কিচ্ছু লাগবে না, বল দিয়ে দাও, 16 মাঠ দিয়ে খেলো, বাস আমাদের খেলা হয়ে গেছে। সর্বশেষ প্রশ্ন, এই রাজ্যে ফুটবল উন্নয়নের জন্য কি একটা ফুটবল একাডেমি জরুরি? অবশ্যই দরকার। আমি তো আগেই বলেছি, বহুবার বলেছি। কারণ কি, কেন দরকার? এখন আমাদের এখানে স্পোর্টস স্কুল আছে 2টো। স্পোর্টস স্কুলে সবগুলি খেলা খেলে, আর স্পোর্টস স্কুল বেশি না করে, এটা আগেও বলেছিলাম, একাডেমি করুন। একাডেমি করলে কি খরচ অনেক কম পড়বে। হ্যাঁ, একাডেমি করলে কি হবে, ফুটবল করলো, ফুটবল তো আপনি
জোর করে তো 100 জন করতে পারবেন না, আপনি ফুটবল 50 জন পেলেন, 50 জন নিয়ে একটা একাডেমি শুরু করেন স্পেসিফিক, এবং এইরকম প্লেয়ার বাস্তবে বয়স দেখে বিজ্ঞান ভিত্তিক, এমন দরকার বললে সায়েন্স বিজ্ঞান পুরোটার জন্য প্রয়োগ করা হলো। একদিকে যদি বয়স জন্য একটুখানি না বাড়ে তাহলে আগামী 3-4 বছরের ভিতরে আমরা আরো স্পোর্টস স্কুল, তো এটা একটা রেজাল্ট। স্পোর্টস স্কুল যেগুলি ট্যালেন্ট আছে, বলা যে ফুটবল, জুডো, দেখুন এগুলি তো সাংঘাতিক রেজাল্ট করছে, খুব ভালো খেলছে মানে ট্যালেন্টটা বাছাই করে ওর একটা নির্দিষ্ট জায়গায় হয়েছে। এখানে সেটাকে আলাদা করে আমি নিয়ে যাই, তাদের যদি করি ফুটবল একাডেমি, তাহলে ত্রিপুরা যে ফুটবল এখন তো সব এই যে সুব্রত মুখার্জির সব পিছনে স্পোর্টস একাডেমি লেখা। আমার ছেলেরা এসে বলে, স্যার আমি কি খেলবো, এরা সব সারা বছর খেলছে, থাকে, খাচ্ছে, খেলছে, বড় হচ্ছে, কিনে নিয়ে যাচ্ছে, লাভ তো হবে, কিনে নিয়ে যাবে, একটা 50,000 টাকা কিনে নিয়ে যাও। সুতরাং ফুটবল একাডেমি আর দেরি না করে ইমিডিয়েটলি করা উচিত। ফুটবল একাডেমি স্প্লিট করা উচিত, প্রত্যেকটা খেলার একাডেমি করা উচিত, যেগুলি সমভূম হয়। আমার কথা, যেগুলি আমাদের ত্রিপুরা যেতে আমাদের কিছু করে দেখাতে পারবে ছেলেমেয়েরা, তাদের দক্ষতা আছে এবং তারা শেখালে পারবে সর্বভারতীয় ক্ষেত্রে। কারণ আমাদের নাই বলে তো 30-এর মতো জুনিয়র ন্যাশনাল ইন্টারন্যাশনাল প্লেয়ার আছে আমাদের, খেলেছে। কিন্তু এটা যদি করতে পারে, আমি শুধু ফুটবল বলছি না, একজন খেলোয়াড় এসে বলছি, স্প্লিট করে দিন এক জায়গা, তো অনেক খরচ। এখন অ্যাথলেটিকের সম্ভাবনা আছে, ফুটবলের সম্ভাবনা আছে, জুডোর সম্ভাবনা আছে, জিমনাস্টিকের সম্ভাবনা আছে, যে সমস্ত গেমগুলি আমাদের খো-খো, কবাডি, এই যে স্পেসিফিক গেম বেশি, এখানে কিছু বাদ বলি থাকুক, তাহলে আগামী 4-5 বছর মধ্যে ত্রিপুরা রাজ্য অনেক দূরে পৌঁছে, এত ইনফ্লুয়েন্স হচ্ছে। কিন্তু আমার কথা এখানেই হচ্ছে, কিন্তু আমাদের এখানে একটাই খেলোয়াড়দের যেটা দরকার খুব কম, তার স্বপ্ন দেখে না, তাদের কোনো স্বপ্ন দেখার ইচ্ছে নয়। আমি লিগ খেলবো, আমি ইন্ডিয়ান সকার লিগ খেলবো, এই স্বপ্নটা দেখানোর জন্য আমাদেরকে অসুস্থ আছে। মণিপুরের ছেলেরা স্বপ্ন দেখছে, মিজোরাম স্বপ্ন দেখছে, নাগাল্যান্ড পর্যন্ত স্বপ্ন দেখছে, কত প্লেয়ার খেলছে বাইরে। আর আমাদের এখানে একদম এইটাই স্বপ্ন না দেখলে হবে না। আর পেশেন্ট, সবাই ভাবছে খেলোয়াড় কোচ সবাই বলছে 2-3 মাসের ভিতরে তাকে টপে তুলতে হবে। এই যে ভ্রান্ত একটা ধরনের প্যাশন নেই আমাদের প্লেয়ারের, কোচেরও প্যাশন থাকতে হবে। আরে 12 বছর লাগে, 12 থেকে শুরু করলে 19-20 থেকে খেলবে সে, তাহলে এক সাংঘাতিক ব্যাপার। তো এগুলো তো এমনি হয় না, এটা বিজ্ঞান। আমি তো বলছি না, আমি কিছু পড়াশোনা করে জানি বলে কিছুটা বলছি, এবং তাহলে এগুলি তো অজ্ঞের মতো মুখস্থ করার বিদ্যা না, একদম তোমার স্টেপ বাই স্টেপ। একটা ভুল একজন বলছি, এখন ফুটবলটা শিখাবে কে? এনআইএস ট্রেন একটাও নাই, ABC লাইসেন্স বয়স ভিত্তিক তাদের আলাদা আলাদা প্রোগ্রাম থাকবে, আন্তর্জাতিক পর্যায়ে, এবং ABC করলে সরকারি চাকরি পাবে না, এনআইএস করলে বা সরকারি চাকরি পাবে। তো করার এখন মাস্ট ট্রেন টিপোলজি, একজন এনআইএস নাই, শেষ হয়ে গেছে, সবটা রিটায়ার হয়ে, কে বেসিকটা শিখাবে? যদি বেসিক একবার ভুলে যায়, আর আজকাল অনেক বেরিয়ে গেছে বেসিক, কোচ দেখবে আমি যদি উপরে বল রিসিভ করতে পারবো, নিয়ম না থাকলে, বইয়ে লেখা না থাকলে তাকে এনকারেজ করতে হবে। তুমি কতটুকু করছো, তুমি ন্যাচারাল জন্মের পরে তুমি কতটুকু হচ্ছে, স্পোর্টসম্যান জন্মগ্রহণ করে, একদম অ্যাথলেটস আর বর্ন। একদম 82 বছর বয়স হয়ে গেছে, বুঝতে পেরেছেন বিমল দা? নাও 82 রান। এই যে জায়গায় অকপটে সমস্ত কিছু বলে গেলেন, এ রাজ্যের ফুটবল কি অবস্থায় ছিল, কোন জায়গায় এসেছে। আবেদনও করলেন একটা ফুটবল একাডেমি করার জন্য। আমাদেরও আশা, খবরদার কথা নয় ভাবছে, যে এই একাডেমি করলে এই রাজ্যের ফুটবলের অগ্রগতি অবশ্যই সম্ভব। আমরা যেটা জানি, আপনারা শুনলে অবাক হবেন, উত্তর ত্রিপুরায় যে 59 জেলাতে একটা ফুলোঝানু বলে একটা ফুটবল টিম আছে মেয়েদের, চা বাগানের শ্রমিকরা, তারা তাদের ছেলে মেয়েরা খেলে, আউটস্ট্যান্ডিং ফুটবল খেলছে, খোঁজ নেবেন। আমাদেরও ধারণা থাকলো যে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন সেদিকেই এগোবে। আজকে এইটুকুই থাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমাদের খবরদার কথা নয় পক্ষ থেকে বিমলদার কাছে কৃতজ্ঞতা জানাই। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।